বর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের ডব্লিউবিটেড 2024 যে ডিসেম্বরের পরীক্ষার সম্ভাবনা আছে, তাকে কেন্দ্র করে আমরা যে পরিবেশবিদ্যা অধ্যায়টা আমরা পড়াশোনা চলছে আমাদের, তার আজকে আমরা আলোচনা করব যে বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যা অর্থাৎ ইকোলজি, যেটা তোমাদের সিলেবাস দিলে তোমরা বুঝতে পারবে। সিলেবাসটা দেখো, এই যে আমরা আমরা যারা কন্টিনিউ ভিডিও দেখছি তারা অবশ্যই বুঝতে পারবে যে আমরা আজকে আলোচনা করব আমরা আমরা আলোচনা করবো এর মানে যে এখানে ইকোলজিক্যাল অ্যান্ড ইকোসিস্টেম ফুড চেন, এই তিনটে টপিক আছে এখানে। মানে আমাদের আমরা প্রথমে বোটানি করেছি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি করেছি, এনভায়রনমেন্ট রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টও করা হয়েছে আমাদের। আমার চলবে ইকোলজিক্যাল অ্যান্ড ইকোসিস্টেম ফুড চেন, ফুড চেন, যে তিনটা টপিক আছে এখানে হিসাব মতো 1 2 3 4 নম্বর নিচে চ্যাপ্টারে, মানে এখানে 4 নম্বর যদি দিই, সেখানে ইকোসিস্টেম আজকে আমরা আলোচনা করবো শুধুমাত্র ইকোলজিটা, ঠিক আছে। এরপর ইকোসিস্টেম, তারপরে ফুড চেন, আমরা এইভাবে আমরা পুরো এগুলো পুরো কমপ্লিট করবো, পুরো যে টপিকগুলো আছে পুরো কমপ্লিট করবো, ঠিক আছে। তা শুরু করা যারা ডব্লিউ শুনো, এটা বারবার এটা শুধু ডব্লিউ টেটের জন্য, দেখো এটা সিটেটের জন্য, এই টপিকগুলো সিটেটে নেই। এখানে অনেক সিটেটে চেঞ্জ হয়েছে, এবার দেখো না বললেও নয়, কিন্তু অনেকটা আছে, মানে তোমার ইনডাইরেক্টলি ভাবে আছে, কিন্তু ডাইরেক্ট ভাবে এখানে উল্লেখ নেই, ঠিক আছে। সিটেটে যেটা আমরা আছে সেটা আমি তোমার করাবো, ঠিক আছে। সিটেটের আমি যে রিভিউস সিলেবাসটা আছে সেটা আমি তোমাদের করাবো, ঠিক আছে। এটা সিরিজ হবে, তোমার হেডিং এ তোমরা দেখতে পাবে সিটে ডব্লিউটি লেখা আছে। তা শুরু করা যাক। তাহলে আমাকে প্রথমে এটা কি যে বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যা অর্থাৎ ইকোলজি, বাস্তু পরিবেশবিদ্যা, ঐতিহাসিক প্রেক্ষাপট, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তার আমরা বাস্তুবিদ্যা, বাস্তু বা যে সংস্থান ও বাস্তুবিদ্যা জানার আগে আমরা জেনে নেবো যে ইকোলজি এই বা বাস্তু শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং কে দিয়েছে, ঠিক আছে। জার্মান বিজ্ঞানী হান্স রিটার্স, জার্মান বিজ্ঞানী হান্স রিটার, ইনি হচ্ছেন হান্স রিটার্স, ঠিক আছে। 1865 খ্রিস্টাব্দে ওকোলজি ওকোলজিস শব্দটি চয়ন করেন। ওকোলজিস গ্রিক শব্দ ঐকস অর্থাৎ বাসস্থান এবং হাউস এবং লজুর কথা হলো পঠন পাঠন বা স্টাডি, এই দুটি সম্মানে গঠিত। তিনি প্রথম এই শব্দটি তুলে করেন কে, তোমার এই যে হান্স রিটার। ঐকস, ঐকোলজি, ওকোলজি, ঠিক আছে। ওকোলজি থেকে ঐক্য কথা হচ্ছে ওকোলজিস গ্রিক শব্দ, ঐক্য কথা হচ্ছে আবাসস্থল এবং বা হাউস, এবং লোগোস কথা হবে পঠন পাঠ বা স্টাডি, এই দুটি সম্মানে গঠিত। তাহলে কি হলো, ওকোলজি প্রথম ইকোলজি শব্দটি চয়ন করেন কে, তোমার ঐকোলজি প্রথম চয়ন করেন কে, তোমার হান্সিটা। তিনি প্রথম এই যে ঐক্য এবং লজি দুটি শব্দকে ভাগ করেছেন। কিন্তু তবে বাস্তু পরিবেশবিদ্যা প্রথম বিজ্ঞানসম্মতভাবে তিনি কাল হান্স রিটার তিনি প্রথম উল্লেখ করে দিয়েছেন, কিন্তু ততটা প্রমাণ করতে পারেননি। কিন্তু বাস্তু বিদ্যা পরিবেশ মানে ইকোলজি শব্দটি প্রথম বিজ্ঞানসম্মত সংজ্ঞা প্রদান করেন জার্মান প্রাণীবিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল। তার মতে তিনি প্রথম, তাহলে কি ইসার মধ্যে যেটা ফাদার কাকে কে তাহলে ই করেন যে ইকোলজি শব্দটি কে প্রথমে করেন, তাহলে বিজ্ঞানসম্মত হলে তোমার আর্নেস্ট হ্যাকেল। আর পরীক্ষা যদি আমরা আসে তাহলে আর্নেস্ট হ্যাকেল দিবে, এখানে তোমরা দিবে না, হান্সিটা দিবে না। হান্সিটা প্রথম ঐক্য লজি শব্দটি ব্যবহার করেছে, দুটো আলাদা করেছে, কিন্তু বিজ্ঞানসম্মতভাবে যে করেছেন সেটা আর্নেস্ট হ্যাকেল, এটা মনে হবে। ইকোলজি শব্দ কি ব্যবহার করেন প্রথম, আর্নেস্ট হ্যাকেল। দেখো এ ইকোলজি শব্দ ব্যবহার করেছে, কিন্তু এই যে দুটো শব্দকে ভাগ করেছে এই প্রথম রিটার্স, কিন্তু বিজ্ঞান সম্মত হয়েছে আর্নেস্ট হ্যাকেল। আর পরীক্ষা যদি তোমার আর্নেস্ট হ্যাকেল দিবে, ঠিক আছে। তার মতে প্রাণীর সাথে তার অজৈব ও জৈব পরিবেশের মিথস্ক্রিয়া সম্পর্কে অনুসন্ধানই হলো বাস্তু পরিবেশবিদ্যা বা মূল বিষয়বস্তু। তা কি বলছে, জৈব অজৈব কি বলছে, ইংলিশটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ দ্য টোটাল রিলেশন অফ দ্য অ্যানিম্যাল টু ইটস ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক এনভায়রনমেন্টাল, মানে জৈব অজৈব উপাদান ও জৈব অজৈব পরিবেশের মধ্যে তাদের অন্তঃক্রিয়াকেই বলা হয় তোমার বাস্তু পরিবেশবিদ্যা বা ইকোলজি। জৈব উপাদান কি আছে, আমাদের যত যে লিভিং অর্গানিজম, যেমন উদ্ভিদ, মানুষ, গাছপালা, তারপরে কি আছে তোমার ছাগল, তারপর যে আছে পশু পাখি, উদ্ভিদ, প্রাণী, যা সাপটা ব্যাঙ, যা যত লিভিং জীবিত ও জৈব, এটা জৈব। অজৈবে কি আছে, অজৈব উপাদান কি যেগুলো আছে, যেমন যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সূর্যালোক, ঝড়, বৃষ্টি, বাতাস, এগুলো অজৈব উপাদান। আর তারপরে ধরো আমি যদি সে কি অজৈব, জৈব না। আর কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যেগুলো আমার জীবের কাজে লাগে, সব কিছু অজৈব উপাদান। তার মানে কি, জৈব এবং অজৈব পরিবেশের সামগ্রী অন্তর্ক্রিয়াকেই বলা হয় মূল তোমার কি ইকোলজি। এখানে তোমার ইকোলজি কাকে বলে পড়বে না, তোমার শুধু পড়বে ইকোলজি কোন দুটি শব্দ থেকে এসে ইম্পর্টেন্ট, গ্রিস শব্দ থেকে এসে কি কি, ঐকস এবং লোগোস, ঠিক আছে, এই দুটি শব্দ থেকে এসে। তাহলে ইকোলজি একটা প্রথম কোশ্চেন কি দেবে, ইকোলজি কি কোন শব্দ, এটা গ্রিস শব্দ, এটা কি কি, ঐকস, এমোলজি। তোমার এটাও আসবে না কি ইকোলজি কে দিয়েছে, তোমার আসবে প্রথম যে ইকোলজি শব্দ প্রথম কে ব্যবহার করে, এটা তোমার বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল, বিজ্ঞানসম্মত ভাবে। কিন্তু এখানে দিয়ে জার্মান রিটার্স প্রথম ব্যবহার করেছে, কিন্তু বিজ্ঞানসম্মত পারেনি, তাই ওনাকে অত ধরা হয় না, আর্নেস্ট হ্যাকেলে
পারে। এবার তবে বাস্তুবিদ্যার সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানের মতামত দিয়েছেন যারা। বাস্তুবিজ্ঞান সহ বিভিন্ন সংজ্ঞা দিয়ে কি বলছে, চার্লস এলটন প্রথম সংজ্ঞা কি দিয়েছে, বাস্তু পরিবেশবিদ্যা হলো প্রাণী এবং সমাজ অর্থনীতি বিজ্ঞানভিত্তিক প্রাকৃতিক ইতিহাস। মানে কি হচ্ছে পরিবেশ, প্রাণী সমাজ এবং অর্থনৈতিক বিজ্ঞানভিত্তিক প্রাকৃতিক ইতিহাস, মানে যেখানে প্রাণী থাকবে এবং যে অর্থনৈতিক যে পরিবেশটা বিজ্ঞান ভিত্তিক প্রাকৃতিক ইতিহাস হলো বাস্তু পরিবেশবিদ্যা। মানে দুটার সঙ্গে আলোচনা করা হয় তাকেই বলে, যখন এই হচ্ছে চার্লস এলটন বলেছেন, ইনি চার্লস এলটন ইনি বলেছেন। তা ওডাম কি বলেছেন, ওডামে খুব গুরুত্ব পেয়েছে। উনি 1971 কি বলেছেন, বাস্তুতন্ত্রে গঠন এবং ক্রিয়া প্রণালীর প্রাকৃতিক সংক্রান্ত পঠন পাঠনকেই বাস্তু পরিবেশবিদ্যা বলে। কি বলছে, বাস্তুতন্ত্র গঠন হলো যেটা ক্রিয়া প্রণালীর প্রাকৃতিক সংক্রান্ত পঠন পাঠন, মানে বাস্তুতন্ত্রের তার মধ্যে যে উপাদান, বিভিন্ন যে উপাদান আছে তার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়াই, এটাই হলো কি তোমার বাস্তু পরিবেশ। ওডাম প্রথম বলেছেন। ওডাম খুব বড় বিখ্যাত বিজ্ঞানী। ওনার যখন আমরা লিন্ডম্যানের 10 সূত্র বলবো, ওডামের সূত্র আছে এটা জানতে পারবো। তারপরে ক্রেপস কি বলেছেন 1950 সালে, জীব সময়ের বন্টন এবং প্রাধান্য নির্ধারণকারী বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়াগুলি বিজ্ঞানসম্মত পঠন পাঠকেই বলা হয় পরিবেশবিদ্যা। ইনি হচ্ছেন ক্রেপস, ঠিক আছে। এরা খুব বড় বিখ্যাত বিজ্ঞানী এরা, জীব বিজ্ঞানে বিজ্ঞান সময়ের বন্টন এবং প্রাধান্য নির্ধারণকারী, মানে বিজ্ঞান জীবের যে সময়, জীব উদ্ভিদ প্রাণীর সমস্ত জীব তাদের বন্টন, কে কোথায় থাকবে, কোথায় তাদের পরিবেশ কেমন করবে, তাদের যে নির্ধারণ করে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া, মানে কি ক্রিয়া প্রতিক্রিয়া মানে কি, যেটা হচ্ছে তাদের মধ্যে অন্তঃসম্পর্ক, যে কোথায় একটা প্রাণী, ধরো একটা পাহাড়ি অঞ্চলে একটা উদ্ভিদ থাকবে, সেখানে কি সাধারণ মানুষ থাকতে পারবে না, সেখানে যে গাছের বৈশিষ্ট্য সেখানে তার মানে অন্তঃক্রিয়া কি হবে, তাদের মধ্যে পরিবেশের সাথে তাদের জীবজগতের যে অন্তঃক্রিয়া, সেটাই সে বলেছে যে যে পাহাড়ি অঞ্চলে একটা অন্যরকম হবে, মরুভূমি অঞ্চলে একটা অন্যরকম থাকবে এবং সমুদ্রে একটা আলাদা বাস্তুতন্ত্র গড়ে উঠবে। সেটা তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হলো, সেইগুলো নিয়ে যে প্রথম পাঠ হলো পরিবেশবিদ্যা, ঠিক আছে। একটা কথা মনে রাখবে বারবার, যে ইকোলজি হলো যে অন্তঃক্রিয়া, পরিবেশের সঙ্গে মানুষের, পরিবেশ জীবজগতের সবার মধ্যে অন্তঃক্রিয়া যে রিলেশনটা, সেটাই আলোচনা করে। একটা একটা মরুভূমি অঞ্চলে সেখানে কি হবে, একটা প্রাণী, গাছগুলো কিভাবে তাদের শারীরিক পরিবর্তন করে কিভাবে সেখানে আছে, আবার একটা বরফ অঞ্চলে কিভাবে তারা পরিবেশের মান, এই যে পরিবেশের সঙ্গে মানানসই করে তারা যে অবস্থান করে, সেটা বলছে এই বাস্তুবিদ্যা মানে অন্তর্গত, সেখানে আলোচনা করা এইসব জিনিস। তারপর হচ্ছে বাস্তু পরিবেশ উপবিভাগ। দেখো এবার আমরা পড়লাম একে কতগুলি ভাগে ভাগ করা যায়। নানা ভিত্তিতে বাস্তু পরিবেশ আলোচ্য বিষয়সমূহকে কয়েকটি উপভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে পৃথিবীর জীবমণ্ডল মূলত দুই ধরনের জীব হয়। এক হলো প্রাণী বা বাস্তু পরিবেশবিদ্যা উদ্ভিদ, আমাদের প্রাণীকে যেমন যত লিভিং আছে এবং উদ্ভিদকে, যাদের উদ্ভিদ আছে সেটা উদ্ভিদ পরিবেশবিদ্যা বলে। প্রাণী পরিবেশ, একটা পুকুরে প্রাণী যে পরিবেশবিদ্যা, সেখানে প্রাণীর সঙ্গে অনেক কিছু রয়েছে। আমি যদি একটা যদি পুকুরে বাস্তুতন্ত্র দেখি, একটা পুকুরের যে জলতলে নিচ্ছে, এখানে একটা আলাদা বাস্তুতন্ত্র আছে আর তার উপরে একটা বাস্তুতন্ত্র আছে। এই যে টোটালটা কিন্তু পুকুরে বাস্তুতন্ত্র, ঠিক আছে। পুকুরে বাস্তুতন্ত্র কি আছে, যেমন এখানে ছোট ছোট মাছ আছে, তা বড় মাছ আছে, বড় মাছকে বক খাচ্ছে, বককে আবার ইগল খাচ্ছে, বা ইগল আবার বড় মাছ খাচ্ছে। এই যে একটা ইন্টারডাকশন, মানে এই একটা বাস্তুতন্ত্র যেটা উপর নিচে দুটো একসঙ্গে চলে, সেখানে পুকুরে মাছ পাখি সবাই একসঙ্গে লেডি করে চলে। এটা হচ্ছে প্রাণী বাস্তুতন্ত্র। উদ্ভিদ বাস্তুতন্ত্র, একটা গাছে একটা উদ্ভিদ বাস্তুতন্ত্র, মানে একটা উদ্ভিদ আছে, সে বাড়লো, তার পাতাতে দেখো একটা প্রজাপতি এলো, পোকা শুয়োপোকা এলো, তার উপর ডিপেন্ড করে চিংড়ি একটা ঘাস ফড়িং হলো, তার সাথে ডিম পাচ্ছে আরো কোনো, মানে কি একটা টোটাল রিলেটেড, শুধু গাছই নয়, তার সঙ্গে আরো যা ডিপেন্ডেড আছে তাদের মধ্যে যে রিলেশন, সেটা আছে উদ্ভিদ বাস্তুবিদ্যা। সেখানে সেখানে পোকা আছে, সেখানে রেশম গাছে গাছে সে যে বাসা করলো, সের উপর তার একটা পাখি গাছে যে বাসা করলো, সে তার সঙ্গে গাছে পাতা পোকামাকড় খাচ্ছে। এই যে একটা ইন্টারডিপেন্ডেন্ট, একটা রিলেটেড, সেটা হচ্ছে উদ্ভিদ বাস্তু পরিবেশবিদ্যা, প্ল্যান ইকোলজি। পানি বাস্তু পরিবেশবিদ্যায় প্রাণীর উপর উদ্ভিদ, মানে বলছে পানি বাস্তু প্রাণী বাস্তু বস্তু পরিবিদ্যায় পানির উপর গুরুত্ব দেয় এবং উদ্ভিদ পরিবেশবিদ্যায় উদ্ভিদের উপর গুরুত্ব আলোচনা। এটা তো আমরা জানি যে যেটা আছে সেটা তার গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। তা বলছে আবার অনেক ক্ষেত্রে বাস্তু পরিবেশবিদ্যার প্রাণী উদ্ভিদ উভয় আলোচনা করা হয়। কি বলছে, অনেক সময় বাস্তু পরিবেশবিদ্যায়, আবার অনেক ক্ষেত্রে বাস্তু পরিবেশবিদ্যা প্রাণী উভয় উভয় সম্পর্কে আলোচনা করা হয়। একে জীব বাস্তু পরিবেশ বা বায়োইকোলজি বলে। মানে যেখানে একটা সময় তাহলে কি হলো, তিনটা। প্রথমে যাকে উদ্ভিদ নিয়ে আলোচনা হয় তাকে গেলে তাকে বলে, সরি, যাকে পানি নিয়ে আলোচনা হয় তাকে প্রাণী বাস্তুবিদ্যা বলে। এইটা যেটা হলো, যেখানে উদ্ভিদ নিয়ে আলোচনা তাকে উদ্ভিদ বাস্তুবিদ্যা বলে। আবার যে এই দুটো নিয়ে যখন আলোচনা হয়, উদ্ভিদ ও প্রাণী যখন দুটো নিয়েছে তাকে কি বলে, বায়োইকোলজি বলে। বায়ো, ঠিক আছে। এটা মানে মনে রাখবে। এখন কিছু শোনো, মেনলি যেটা এটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করো, ঠিক আছে, এগুলো যাতে তোমার মনে থাকে। এই দুটো আছে বাস্তু পরিবেশবিদ্যা যে শাখায় একটি প্রজাতি অন্তর্গত সমস্ত জীব বা একটি মাত্র জীব সম্পর্কে আলোচনা করা হয় তাকে অটোলজি বলে। অটোকোলজি, এটা অটোকোলজি বা অটোকোলজি বলা হয়। এটা ভালো মনে হবে। এক্ষেত্রে
একটি জীব বা একটি প্রজাতির জনসংখ্যায় স্পেসিফিক পপুলেশন মূলত চালার বিষয়। তাহলে কি একটা জিনিসটা ইম্পর্টেন্ট আছে, বাস্তু পরিবেশবিদ্যায় যে শাখা একটি প্রজাতির অন্তর্গত সমস্ত জীব বা একটি মাত্র জীব সম্পর্কে অন্তর্গত সমস্ত জীব বা একটি মাত্র জীব সম্পর্কে আলোচনা করে তাকে কি প্রজাতি ধরো, তাকে বলা হয় আউটর। যেমন একটি প্রজাতি, দেখো একটি প্রজাতি, আমি ধরো এখানে একটা ধরলাম, একটা সিংহ ধরলাম, সে সিংহটা একা হতে পারে, ওই সিংহ যত রকম ভ্যারাইটি সিংহ আছে তাদের নিয়ে যখন আলোচনা হবে তাকে বলে অটোলজি। এটা মনে হয় ভালো করে, ঠিক আছে, অটোলজি। আমাদের এখানে বললাম একটা গাছ, উদ্ভিদ আছে, একটা আমি ধরো একটা ভালো সিংহটা ধরো, একটা সিংহ আছে, হাতি আছে, আমি হাতি সিংহ সবাই নিচ্ছে, শুধু সিংহটা নিলাম। আর যে বিভিন্ন প্রজাতি, কেউ তো এশিয়াটিক সিংহ, কেউ আফ্রিকান সিংহ, কেউ সাইবেরিয়ান সিংহ, তাদের যে প্রজাতি বা হয়তো আমি তাদের সমস্ত প্রজাতি নিয়ে আলোচনা করতে পারি। বা ওই যে হাতি মানে একমাত্র এখানে একমাত্র সিংহ নিচ্ছি আমি, এখানে জেব্রা লেনি, হাতি নিলাম না, জেব্রা নিলাম না, শুধু মানে এখানে সবাই আছে, শুধুমাত্র সিংহকে নিয়ে আলোচনা করলাম, তাকে আউট হয়ে যায়। মানে একটি প্রজাতি, একটি প্রজাতি বা অন্তর্গত সমস্ত জীব বা একটি মাত্র জীব, মানে একটি প্রজাতি আমি যদি একটা এই এটা নিতে পারি, একটা সিংহ নিতে পারি, বা এই সিংহর গোটা প্রজাতিকে নিতে পারি, সিংহ প্রজাতি, সেখানে হাতি নেবো না, জেব্রা নেবো না, গন্ডার নেবো না, তখন যে আলোচনা হয় তাকে আউটোলজি বলা হয়। এটা মনে ভালো করে, একটা পিসিস, ঠিক আছে, একটি জীব বা একটি প্রজাতি। আর উল্টোটা হচ্ছে কি, দেখো কোনো একটি স্থানে বিভিন্ন প্রজাতির সমস্ত জীবের বাস্তু পরিসংখ্যান আলোচনা করা হয়, তাকে বলে সিনকোলজি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সিনকোলজি যেটা বলি, আমি যদি এখানে শব্দ নিয়ে আলোচনা করি, সিংহ নিয়ে আলোচনা করলাম, হাতি নিয়েও গবেষণা করলাম, জেব্রা নিয়ে গবেষণা করলাম, হরিণ নিয়েও করলাম, তারপরে গন্ডার নিয়ে করলাম, সমস্ত নিয়ে যখন আমি প্রজাতি নিয়ে আলোচনা করবো, তাদের সঙ্গে সম্পর্কে আলোচনা করবো, তখন হবে সিনকোলজি। আর মাথায় রয়েছে আর্টোলজি হলো একটি, অটো মানে একটি, এবং সিনকো বলে অনেক। এটা মনে রাখবে, অনেক প্রজাতি নিয়ে তাদের সম্পর্কে নিয়ে আলোচনা করবো, তাকে সিনকোলজি বলে। একটি প্রজাতি বা একটি প্রজাতি একটি প্রাণীকে বা একটি মাত্র জীবকে নিয়ে আলোচনা করবো, তখন অটোলজি। বুঝেছি আশা করি? আসলে মাথায় এসেছে তোমার? মানে এখানে ইম্পর্টেন্ট, এই দুটো ইম্পর্টেন্ট আছে, আমি বলে দেবো কোনো একটু ইম্পর্টেন্ট আছে। তারা কি হচ্ছে, জীবের আবাসস্থলের হ্যাবিটেট প্রকৃতি অনুসারে বাস্তু পরিবেশবিদ্যাকে ভিন্ন ভাগে ভাগ করা যায়। মানে যে আবাসস্থল মানে কোথাও অবস্থান করছি, যেমন সামুদ্রিক পরিবেশবিদ্যা মানে মোরাইন ইকোলজি, দেখো সমুদ্রে, এই সমুদ্র এখানে ঢাল, সমুদ্রে মোরাইন একটা ইকোলজি থাকবে, সেখানে ছোট মা প্লাঙ্কটন থাকবে, জু প্লাঙ্কটন থাকবে, বড় হাঙর থাকবে, তিনি থাকবে, তারপর লেভেল থাকবে, দেখো জলের তলায় থাকে অন্য প্রণালী, যত নিচে দিকে পড়ে যাবে লেভেল অনুযায়ী প্রতি চেঞ্জ হয়ে যায়, তারপরে উপরে সব থেকে বড় বড় মাছ কোথায় থাকে, এই ডিবি থাকে, সব থেকে ছোট থাকে প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন সব উপর থেকে, এই যে লেয়ার আছে, এই লেয়ার, এর উপরে সব বড় মাছ থাকে, বেশি বড় মাছ নিচে থাকতে পারে না, ঠিক আছে, নিচে সব ছোট ছোট প্রাণী থাকে। সাধু জলে বাস্তুবিদ্যা থাকলে যেমন লিমোনো ইকোলজি, যেটা মোরাইন ইকোলজি মানে যেটা সমুদ্রের বাস্তুতন্ত্র, এবং লিমোনো ইকোলজি যেটা হ্রদের বাস্তুতন্ত্র, হ্রদে দেখো একটা হ্রদে একটা আলাদা বাস্তুতন্ত্র আছে, সেখানে ছোট সাধু জলে যেটা হচ্ছে সেটা মনে হবে লিমোনো ইকোলজি, সেটা হ্রদ হতে পারে, নদী হতে পারে, কিন্তু সমুদ্র হবে না, যে নোনা জল হবে না, শুধু সাধু জলের যে বাস্তুতন্ত্র তাকে লিমোনো ইকোলজি বলা হয়, ঠিক আছে। পুকুর হতে পারে, জলাশয় হতে পারে, হ্রদ হতে পারে, এগুলো সলিমনি। যেখানে যে বাস্তুতন্ত্র প্রতিটা দেবে একটা সূক্ষ্ম ডিপেন্ড, তুমি যেখানে আছো যে পরিবেশে বাস করো তার আশেপাশে সবাইটা ইন্টার ডিপেন্ডেন্ট আছে, কেউ কাউকে ছাড়া হবে না, ঠিক আছে। একটা পর্যায়ে আমরা শেষ করবো, কিন্তু আমরা বাকিরা ডিসব্যালেন্স হয়ে যাবে, এভাবে পুরো ইন্টারনেটের ভাবে আছে সবাই। তারপর কিছু অনেক ক্ষেত্রে একটি বিশেষ প্রাণীর সম্পর্কে বাস্তু পরিবেশে আলোচনা করা হয়ে থাকে, অর্থাৎ উক্ত প্রাণীর বাস্তু পরিবেশে ওই বাস্তু পরিবেশে প্রাণী সম্পর্কে বিশ্লেষণ করা হয়। একটি নিরেখে বাস্তু পরিবেশে মনুষ্য যেমন হিউম্যান ইকোলজি, এইখানে বাস্তু পরিবেশে মনুষ্য বাস্তু পরিবেশ বলা হয়। বাস্তু পরিবেশ হিউম্যান ইকোলজি মানে কি, যেটা হিউম্যান পরিবেশকে আর মানুষকে নিয়ে আলোচনা করলাম, সেখানে মানুষের সরীসৃপ বাস্তু পরিবেশ মানে রেপটিটাইল বা ইকোলজি, মানে এখানে কি আমরা সাপটা নিয়ে আলোচনা করবো, মানে একটা যে কোনো তাকে বলছে যে অনেক সময় একটা বিশেষ প্রজাতির মানুষকে নিয়ে আলোচনা, আমরা যেটা আউটোলজি বলেছি সেটা এটা একটা করা। তারপর রেপটিটাইলকে আলোচনা হতে পারে, সেখানে রেপটিটাইল মানে যত রেপটিটাইল যত গোষ্ঠী আছে, গোত্র আছে, মানে এখানে গিরগিরি আছে, কচ্ছপ আছে, তোমার সাপ আছে, যারা বুকে হেঁটে চলে তাদেরকে রেপটিটাইল বলা হয়। তার মানে তাদের দিয়ে যখন আলোচনা করা তাকে রেপটিটাইল ইকোলজি বলা হয়। এখানে এত ইম্পর্টেন্ট নয়, তোমাদের জীবের স্থানীয় ভৌগোলিক বন্টন, জীবের প্রাপ্যতা ভিত্তিতে বাস্তুবিদ্যা যেমন হ্যাবিটেশন হ্যাবিটেট ইকোলজি, জীব সম্পদের মানে কমিউনিটি ইকোলজি, এবং বায়ো ইকোলজি। হ্যাবিটেট মানে যেখানে আছে বলে মোরাইন, আর ছিল আমরা মোরাইন ইকোলজি, যেটা আগে বললাম যে মোরাইন ইকোলজি, এবং লিমোনো ইকোলজি, হ্রদের ইকোলজি। তারপর হচ্ছে তা কমিউনিটি, যারা একটা কমিউনিটি পুরো একটা, আমি মনুষ্য কমিউনিটি, জীব সম্পদ একটা, সেখানে পুরো শুধু মানুষ থাকে, ঠিক আছে, একটা কমিউনিটি, পুরো সেই কমিউনিটিকে নিয়ে একটা বলা। তা বায়ো জিওগ্রাফি মানে কি, যেখানে সবই থাকবে, বায়ো জিওগ্রাফি মানে কি, সেখানে উদ্ভিদ থাকবে, প্রাণী থাকবে, সেখানে জলমণ্ডল, স্থলমণ্ডল, জল সবই থাকবে, একসঙ্গে তিনটা থাকবে, তখন তা বায়ো জিওগ্রাফি বলা হয়। সেটা তিনটা, স্থলমণ্ডল, জলমণ্ডল, বায়ুমণ্ডল। আর ঠিক আছে, এই তিনটা যেখানে ইন্টারাকশন হবে সেটা হলো তোমার বায়ো জিওগ্রাফি, ঠিক আছে।
এটা ইম্পর্টেন্ট এগুলো নয়, মাদার সেটা কনসেপ্ট ক্লিয়ার করো, যেগুলো সেটা তোমার বেশি মনে রাখবে। এখানে আউটোলজি সিনকোলজি, এখানে যে আউটোলজি সিনকোলজি দিয়েছে পুরো ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে এখানে মনে রাখবে তখন এইগুলো যে ওই কোর্স কি, এগুলো একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এগুলো সব কনসেপ্ট ক্লিয়ার করো, এগুলো কনসেপ্ট গল্পের মতো একটু বুঝে বুঝে। তাহলে জীবের প্রাপ্যতা, ক্রিয়াকলাপ ইত্যাদি সময়গত পরিবর্তনে যে বাস্তু পরিবেশ, যেমন কি ঋতুগত বাস্তু পরিবেশ, সিজনাল ইকোলজি। সিজনাল মানে কি, সিজনাল মানে অনেক আছে দেবে, বর্ষাতে জল পুকুরে খালি আছে, বর্ষাতে পুকুরে জল থাকলো, তাহলে ওই বর্ষার সময় দেবে। তুমি একটা ভাবতো যে গ্রীষ্মকালে যে তোমাদের পরিবেশের সিস্টেম থাকে, শীতকালে বর্ষাকালে সেই সিস্টেম থাকে, মানে সেরকম পরিবেশ থাকে থাকে না, আলাদা হয়েছে। গ্রীষ্মকালে পরিবেশ আলাদা, সেখানে আলাদা ধরনের ইকো সিস্টেম থাকে। সেখানে তো গাছে পাতা শুকিয়ে যায়, সেখানে জল থাকে না, সেখানে প্রাণীগুলো খুব কষ্ট থাকে। কিন্তু বর্ষাকালেও পুরো উল্টোটা, গাছে চারদিকে গাছপালা ভর্তি হয়েছে, জঙ্গল হয়েছে, সেখানে কি হয় তো মাছ চাষবাস হচ্ছে, সবকিছু হচ্ছে। কারণ কি সেটা ইকোসিস্টেম পুরো চেঞ্জ হয়েছে। তাই ঋতু ঋতু অনুযায়ী তোমাদের, তুমি একটা মাঠে গ্রীষ্মকালে ধান চাষ হচ্ছে না, বর্ষাকালে ধান চাষ হচ্ছে, তার মানে কি যখন ধান চাষ হচ্ছে তার ইকোসিস্টেম আলাদা ছিল, পুরো মাঠ ফাঁকা ছিল। কিন্তু যখনই ধান চাষ হচ্ছে বা কোনো সবজি চাষবাস হচ্ছে, তখন তার ইকোসিস্টেম পুরো চেঞ্জ হলো। সেখানে কর্ষণ করা হলো, সেখানে ধান চাষ করা, সেখানে ধান চাষে কোনো পাখি পতঙ্গ এসে তা পোকামাকড় খালো, এবার জিনিসটা একটা সিস্টেমেটিক হয়, যেটা সিজনাল বলে। এনুয়াল কি, বছরে সারা বছরে একবার হয়, যেমন আমি মাঠে ধান চাষ করলাম সারা বছর একবার হয়, তেমন কি তাকে এনুয়াল ইকোলজি বলা। তা ভূতাত্ত্বিক বা পরিস্মিতা জিওলজিক্যাল পিরিয়ডিক ইকোলজি, মানে ভূতত্ত্ব দীর্ঘ সময় ধরে একটা সময় কি, একটা সময় আমাদের সমাজ কি ছিল, ডাইনোসর ছিল, তো ডাইনোসর চলে গেল, তারপরে আবার অন্য রেপ্টিটাইল এলো, আস্তে আস্তে কি মানুষ হলো, তাহলে কি এখন কিছু ছিল জিওলজিক্যাল পিরিয়ড ইকোলজি। এখন যে মানুষ পরিবেশ আছে যেখানে সবাই আছে, সেই সময় যে তার জিওলজিক্যাল ইকোলজি পড়ে, মানে জিওলজিক্যাল টাইম অনুসারে। ঠিক আছে, তাকে যে কৃষিতে সবাদি উৎপাদন ও তর্জনী পরিবেশের অবনমনে অবনমন সংক্রান্ত কৃষি বিদ্যালয় এগ্রিকালচার, বললাম না এগ্রিকালচার মানে কি, তোমার এখানে এগ্রিকালচার চাষ করছো, এখানে যে এগ্রিকালচার ধান আছে তার যেটা সিস্টেম আছে, সেই আছে গোড়া ব্যাকটেরিয়া আছে, বিভিন্ন জলজ প্রাণী আছে, মানে কি এখানে ঘাস কাটা হচ্ছে, সেখানে পোকামাকড় পাখি আছে, মানে সম্পূর্ণ ডিপেন্ড। এই গাছে যে ধান গাছে পোকা লাগে, ফড়িং, সে পাখি এসে ফড়িং পাখিটাকে আবার অন্য কিছু হবে, এইভাবে যে একটা রিলেটেড সবাই আছে, একেবারে এগ্রিকালচার ইকোলজি। ঠিক আছে, বাস্তু পরিবেশের তত্ত্বসমূহের প্রয়োগ সংক্রান্ত গবেষণা সংক্রান্ত প্রয়োগমূলক বাস্তু পরিবেশবিদ্যায় অ্যাপ্লাইড যোগ, মানে অ্যাপ্লাই প্রয়োগ মানে কি, ধরো একটা যে এখানে যে গবেষণা করছে, অ্যাপ্লাই মানে আমি যে একটা বাস্তু পরিবেশ দেয়, সেখানে যে পরিবেশের কি গবেষণা হবে, সেখানে কি যে একে অপরের সঙ্গে রিলেটেড, সেখানে কি হবে প্রয়োগ হচ্ছে গবেষণাটা, কোনো একটা পরিবেশ নিয়ে গবেষণা করা, তাকে সিস্টেম ঠিক রাখা, তার পরিবেশের ক্ষতিতে রক্ষা করা, তাকে অ্যাপ্লাইড ইকোলজি বলা। অ্যাপ্লাইড মানে আরো উন্নত, অ্যাপ্লাইড যে টেকনোলজিগত উন্নত। এখানে কি হয় যে পরিবেশটা ইকোলজি গবেষণা করা, এবং তার সেখানে ধরো এই যে ধান চাষ, আমি ধান চাষে ধান লাগিয়ে দিলাম, কিন্তু এখানে ইকোলজি নট, কিন্তু ইকোলজি দেখলাম যে এক ধানটা আরো ভালো করার জন্য একে সার দিতে হবে, কিছু ওষুধ দেবে। এই যে আমরা সার ওষুধ দিচ্ছি, এটা কি হচ্ছে অ্যাপ্লাই করছি, যে ওই ইকো সিস্টেমে আমরা এটা অ্যাপ্লাই করছি, মানে তাকে অ্যাপ্লাইড ইকোলজি বলা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজ পড়লাম ভালো, মোটামুটি ইকোলজিটা আমরা কমপ্লিট করলাম। কয়টা টপিকের মধ্যে তোমরা এখানে ভালো একটু মনে রাখবে, ভালো করে দেখো আমাদের সিলেবাসে, তাহলে এই যে ইকোলজি হয়েছে, ইকোসিস্টেম আমরা পদিন করবো, তার ফুড জেনটাও হবে। ঠিক আছে, তারপরে এখানে এইখানে মনে রাখবে ওই ইকোলজি, এখানে কোশ্চেন আসা সব থেকে বেশি। ঠিক আছে, 2024 সালে তোমার কোনো কোশ্চেন আসেনি। শোনো, এনভায়রনমেন্টাল না, তোমাকে ডাইরেক্ট ভাবে কিছু, তোমার এনভায়রনমেন্ট বেশি পড়তে হয় কেন বলো তো, ইনডাইরেক্ট বা ঘুরে ঘুরে আসবে। তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, হয়তো এখান থেকে গেলো না অন্যদিকে গেলো, এই জন্য তোমাকে তুমি যদি এখান থেকে কোশ্চেন আসার মধ্যে দুটো স্লাইডের মধ্যে আসবে, এই যে প্রথমটা আর এগুলো, বাকি এগুলোতে কিছু সেরকম নেই। কিন্তু তোমাকে মনে রাখতে চাই যে বলতো, এই যে তোমার এটা টুইন পড়ে আছে সিনকোলজি নটোলজি, বাকি তোমাদের মনে কেন রাখতে হচ্ছে, যাতে তোমার বেসটা ক্লিয়ার হয়। যে মোরায়ন ইকোলজি কি, লিমিন ইকোলজি কি, মানে বা সামুদ্রিক আর সাধু জলে, তার মানে কি তুমি এই যে কনসেপ্ট ক্লিয়ার রাখো, পরে যখন খাদ্য চেন, খাদ্য জাল, তোমার এগুলো কি শক্তি সঞ্চালন, সেটা তোমাকে অনেক সাহায্য করবে। ঠিক আছে, তাই ভালো করে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষার সম্ভাবনা আছে ডিসেম্বর। ঠিক আছে, তাই এখন থেকে ভালো প্রিপারেশন নাও। আর যদি আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করবো সেইভাবে আমার চলবে। আর তোমার যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করতে এবং লাইক করে দিও। থ্যাংক ইউ, ভালো থাকো।